দর্শক স্বাগত জানাচ্ছি নিয়মিত আয়োজন এই সময় অনুষ্ঠানে, সাথে আছি আমি এম এ মানিস। কাল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল, কে হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি তা নিয়ে রয়েছে নানা আলোচনা। এসবের মধ্যেই আলোচনায় আছে ইভিএমে ভোট নেয়ার সিদ্ধান্ত নিয়ে বর্তমান নির্বাচন কমিশন আলোচিত সমালোচিত হলো কিনা তা নিয়ে। শেষ মুহূর্তে পুরনো ইভিএমে কিছু আসনে ভোট হবে কিনা তা নিয়েও শঙ্কা আছে কারো কারো। এছাড়াও আগামীকাল নির্ধারিত কর্মসূচি রয়েছে বিএনপির, এসব নিয়েই আমরা আলোচনা করব আজকের এই সময়ের অনুষ্ঠানে। আমাদের সাথে আছেন আহমেদ হোসেন, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ। সাথে আছেন হাবিবুর রহমান হাবিব, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, এবং টিভিএন 24-এর প্রধান সম্পাদক জনাব নাজমুল আশরাফ। আপনাদের সবাইকে স্বাগত, ধন্যবাদ। আমরা আলোচনার শুরুতেই আসলে বলছিলাম যে কালকে তো আমাদের রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল হতে যাচ্ছে। তো সভাপতি একটা আলোচনা, সবার মধ্যে একটা আগ্রহ আছে যে কে হতে যাচ্ছেন আমাদের পরবর্তী রাষ্ট্রপতি। এবং আজকে বঙ্গভবনে রাষ্ট্রপতি কিছু কর্মসূচিও হয়েছে, যেমন তোষাখানা যেটা, এটাকে জাদুঘর করা হয়েছে এবং সীমিত সংখ্যক দর্শনার্থী সেখানে যেতে পারবেন এবং সেগুলো ঘুরে দেখতে পারবেন, যেগুলো এতদিন আসলে দেখার কোনো সুযোগ ছিল না। এবং মানুষের অনেকেই হয়তো ইচ্ছা ছিল, যেটা দেশের বাইরে বিভিন্ন উন্নত দেশে এটা ছিল, আমাদের দেশে সেই সুযোগটা তৈরি হলো। তো আপনি জনাব নাজমুল আশরাফের কাছে আমি যেতে চাই যে এই যে রাষ্ট্রপতি কালকে তফসিল ঘোষণা হতে যাচ্ছে, একাধিক জনের নাম শোনা যাচ্ছে, তা আপনি আসলে কি মনে করছেন যে কি হতে পারে? বাংলাদেশের সংবিধান অনুযায়ী, বর্তমান সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির যেই অবস্থান, তার যে কর্তৃত্ব, তার যে ক্ষমতা, তার যেই সাংবিধানিক দায়িত্ব, সেটি খুবই সীমিত। এবং সংসদীয় সরকার পদ্ধতিতে যাওয়ার পরে আমাদের নির্বাহী ক্ষমতা পুরোটাই প্রধানমন্ত্রীর উপর সংবিধান অনুযায়ী। ফলে রাষ্ট্রপতির ভূমিকা কদাচিৎ আলোচনা হয়। আমরা এর আগে দেখেছি যে জাতীয় কোনো সংকট তৈরি হলে পরে রাষ্ট্রপতি বিভিন্ন দলের প্রতিনিধিদেরকে ডাকেন, তাদের সাথে কথা বলেন। রাষ্ট্রপতির সীমিত ক্ষমতা দুটো আছে, সেটাও আংশিক বলা যেতে পারে। প্রধান বিচারপতি নিয়োগ করা, প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ করা, সেটিও প্রধানমন্ত্রীর পরামর্শ সাপেক্ষে। ফলে রাষ্ট্রপতির কোনো সাংবিধানিক কর্তৃত্ব নাই। যিনি সরকার প্রধান আছেন বা যেই দলটি সরকারে আছে, বলা যেতে পারে তাদের ইচ্ছা অনুযায়ী তাকে সব কিছু করতে হয়। তার টুকটাক ব্যতিক্রম আমরা আওয়ামী লীগ সরকারের সময় আরেকজন রাষ্ট্রপতির ক্ষেত্রে দেখেছিলাম, বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ। তিনি একেবারে সীমিত কর্তৃত্বের মধ্য থেকে অনেক কিছু বলার চেষ্টা করেছেন, করার চেষ্টা করেছেন, এবং আওয়ামী লীগ সেই সুযোগটাও করে দিয়েছে। বিচারপতি শাহাবুদ্দিন আওয়ামী লীগের কেউ ছিলেন না, তারপর কিন্তু তাকে রাষ্ট্রপতি নির্বাচন করেছেন এবং তার সাথে পুরো মেয়াদে আওয়ামী লীগ সরকার কাজ করেছে। এখন যিনি রাষ্ট্রপতি আছেন, তিনি একসময় স্পিকার ছিলেন, তার আগে বহুবার তিনি সংসদ সদস্য ছিলেন, আওয়ামী লীগের একেবারেই পুরনো নেতাদের একজন। তার দীর্ঘ বর্ণাঢ্য রাজনৈতিক ইতিহাস, এবং জনাব আব্দুল হামিদ মহামান্য রাষ্ট্রপতি, তিনি একাধিক মেয়াদে থাকলেন এবং বলা যেতে পারে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে তার খুব মজাদার ভাষণ আমরা শুনি, সেগুলো ইউটিউবে বেশ জনপ্রিয়। এছাড়া আনুষ্ঠানিক কিছু বক্তব্য, যেমন সংসদে বছরের প্রথম অধিবেশনে তিনি বক্তব্য রাখেন, সেটি নিয়ে দীর্ঘ আলোচনা হয়। কোনো কোনো অনুষ্ঠানে গেলে তিনি হয়তো কোনো কথা বলেন। ফলে সংবিধানই আমাদের রাষ্ট্রপতিকে এত ছোট পরিসরে নিয়ে এসেছে। ফলে কে রাষ্ট্রপতি হলেন, কে হলেন না, কে আসলেন, কে গেলেন, তাতে আসলে খুব বেশি প্রভাব রাজনীতিতে বা সাধারণ মানুষের ওপর পড়ে না। তারপরে বলছি যে তার এক ধরনের নৈতিক প্রভাব বিস্তারের যথেষ্ট সুযোগ আছে। তিনি চাইলে দলমত ঊর্ধ্বে উঠে সকল রাজনৈতিক দলের সাথে এমন একটা সম্পর্ক তৈরি করতে পারেন যে কোনো সাংবিধানিক বা আইনি কর্তৃত্ব বা ক্ষমতা না, তিনি তার অবস্থান থেকে ওনার যেই গুডউইল আছে সেটার মাধ্যমে কিছুটা প্রভাব বিস্তার করতে পারেন। কিন্তু আমাদের রাজনৈতিক অনৈক্য এত বেশি যে মহামান্য রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদের মতো একজন লোক, যিনি সবার কাছে গ্রহণযোগ্য এবং বলা যেতে পারে রাজনীতিতে তাকে নিয়ে কোনো বিতর্ক নাই, সব দলই তাকে পছন্দ করেন, এবং তার আহ্বানে সাড়া দিয়ে আমরা সাবেক প্রধানমন্ত্রী, বর্তমান বিএনপি চেয়ারপারসন, তাকেও আলোচনায় যেতে দেখেছি। যদিও তিনি আলোচনা অংশ নিলেও, তার আমন্ত্রণে গেলেও আলোচনা সেভাবে অংশ নেননি, এটা অনেক আগের কথা।
এখন সামনে যে নির্বাচন আসতে যাচ্ছে তাকে কেন্দ্র করে এখন যে রাজনৈতিক বিতর্ক, কোন সরকারের অধীনে কিভাবে নির্বাচন হবে, সুষ্ঠু নির্বাচন হবে কিনা, নির্বাচন কমিশনের ভূমিকা, প্রশাসনের ভূমিকা, মেলা কিছু, সেখানে আবার হয়তো রাষ্ট্রপতির প্রসঙ্গটা আবার আসবে। তিনি হয়তো তার ওই যে সীমিত কর্তৃত্বের মধ্য দিয়ে রাজনীতিতে এক রকমের ঐক্য সৃষ্টির চেষ্টা, ভালো নির্বাচন নিশ্চিত করা, দলগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক, সহনশীলতা, শ্রদ্ধাবোধ, সেগুলোর ক্ষেত্রে তিনি কাজ করতে পারেন। আমি শেষ করে এই কথা বলে, যেহেতু রাষ্ট্রপতি সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হন, ফলে জাতীয় সংসদে যে দল সংখ্যাগরিষ্ঠ তাদের যিনি প্রার্থী হবেন তিনি নির্বাচিত হবেন। আমার ধারণা বাংলাদেশের বাস্তবতায় একাধিক প্রার্থী হয়তো থাকবেন না। কে প্রার্থী হবেন সেটি নিয়ে গণমাধ্যমে অনেকের নাম আসছে। চূড়ান্তভাবে সংসদ সদস্যরা ঠিক করবেন, প্রধানমন্ত্রীর পরামর্শে হবে। নিশ্চয়ই আওয়ামী লীগের যারা নীতি নির্ধারক শীর্ষ পর্যায়ের নেতা আছেন, আওয়ামী লীগ সভানেত্রী সহ, তাদের ভাবনায় আছে, কিন্তু গণমাধ্যমে অনেকের নাম অনেকভাবে আসছে। আমার একটা ব্যক্তিগত ধারণার কথা বলছি যে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে অনেকগুলো ঐতিহাসিক নিদর্শন তৈরি করেছেন। সামরিক বেসামরিক প্রশাসনের শীর্ষ পর্যায় থেকে শুরু করে বিভিন্ন সংস্থা, বিভিন্ন প্রতিষ্ঠানে সরকারিভাবে তিনি সেই পদায়নগুলো করেছেন এবং প্রথমবারের মতো করেছেন। এমনও তো হতে পারে যে বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রপতির কাজটাও হয়তো তার আমলে, তার নেতৃত্বে, তার দলের মাধ্যমেই হতে পারে। ধন্যবাদ জনাব নাজমুল আশরাফ। আমি আহমেদ হোসেনের কাছে আসতে চাই। আপনি তো বাংলাদেশ আওয়ামী লীগের একটা গুরুত্বপূর্ণ পদে আছেন, তো আমি একই প্রশ্ন যদি করি যে উনি বললেন, জনাব নাজমুল আশরাফ বললেন যে অবভিয়াসলি এটা তো সংসদ সদস্য মানে সংসদ থেকেই আসবে, ক্ষমতাসীন দলের মধ্য থেকেই রাষ্ট্রপতি কে হবেন এটা, এবং উনি একটু ইঙ্গিত করলেন যে উনি আশাবাদীও যে নারী রাষ্ট্রপতি আমরা পাওয়ার ব্যাপারে উনি আশাবাদী। তো সেই ক্ষেত্রে আপনার কাছে আমার প্রশ্ন যে যিনি হবেন রাষ্ট্রপতি আপনাদের দলের মধ্য থেকেই তো নিশ্চয়ই হবে, আগামী নির্বাচনে এই যে বিএনপি আন্দোলন করে যাচ্ছে এবং তারা বিভিন্ন দাবিতে আন্দোলন করে যাচ্ছে, তাদেরকে আস্থায় নিয়ে এসে সামনের নির্বাচনটা মানে সুষ্ঠুভাবে করার ক্ষেত্রে ওরকম মানে কতটুকু গ্রহণযোগ্য বা কী ধরনের একজন রাষ্ট্রপতি হিসেবে আপনি আশা করছেন বা আপনার? আপনাকে ধন্যবাদ। আপনার প্রশ্নটার সাথে আমার উত্তরের ফলাফল পাবেন না। কেন পাবেন না? রাষ্ট্রপতির দায়িত্ব নির্বাচনের দায়িত্ব নয়। নির্বাচন বিষয়টা দায়িত্ব হলো ইলেকশন কমিশনের। আর নাজমুল আশরাফ সাহেব তো বলেছেন, ওনার উদ্দেশ্যেই বলবো না, প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টে রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধান, এক্সিকিউটিভ হেড হচ্ছে প্রেসিডেন্ট। আর পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে এক্সিকিউটিভ চিফ হচ্ছে প্রাইম মিনিস্টার। এটা বাংলাদেশেও যেমন, এটা ইন্ডিয়াও সেরকম, ব্রিটেনেও সেরকম। এটা হচ্ছে ফর্ম অফ গভর্নমেন্ট। রাষ্ট্রপতি পদ্ধতি সরকার, যেমন ব্রিটেনের রানী, এখন তো রাজারও কিন্তু একই অবস্থা, সে আনুষ্ঠানিক রাজা, বাট এক্সিকিউটিভ পাওয়ার তারও নাই। এখন আপনি যদি বলেন আমেরিকার প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট, সেখানে কিন্তু প্রাইম মিনিস্টার নাই, এখন এক্সিকিউটিভ চিফ কিন্তু প্রেসিডেন্ট। কাজেই সরকার পদ্ধতিই বলে দেয় আপনি কে সরকার প্রধান এবং কে এক্সিকিউটিভ পাওয়ার কার হাতে থাকবে। এটা কিন্তু আমরা ইচ্ছাকৃতভাবে করি নাই, এটা সিস্টেম বলে দিয়েছে, এবং বেগম জিয়া যখন প্রাইম মিনিস্টার ছিলেন তখনও কিন্তু যিনি রাষ্ট্রপতি ছিলেন একই কাজ ছিল, আর কোনো কাজ ছিল না। হ্যাঁ, আব্দুর রহমান সাহেব কি বলছিলেন, সাদ দেখান, কিন্তু জাতির ক্রাইসিসের সময় তো উনি আমি বলছি এবং তিনি দলের থেকে হলেও দল থেকে রিজাইন করতে হয়। রিজাইন করার পরে তিনি হয়ে ওঠেন রাষ্ট্রের নিরপেক্ষ ব্যক্তিত্ব, এটা প্রতিষ্ঠান, এবং যেই হয়েছেন নিরপেক্ষ। আমাদের আব্দুল হামিদ সাহেব স্পিকার ছিলেন, পার্টির ছিলেন, রিজাইন করে পার্টি থেকে ওনাকে দাঁড়াতে হয়েছে, নির্বাচিত হয়েছেন। এবং আগামী দিনে যেই হবেন তাকে, পার্লামেন্টের মেম্বার হন, তাকে রিজাইন করতে হবে। দলের কোনো দায়িত্বে থাকেন তাকে রিজাইন করতে হবে, করে তারপর তাকে আপনার নমিনেশনের জন্য দাঁড়াতে হবে, নমিনেশন দাখিল করতে হবে। কাজেই এই ব্যাপারটা হচ্ছে ভিন্ন। আর আপনি যে কোশ্চেন করেছেন ইলেকশনের ব্যাপারটা হচ্ছে টোটালি, এই দায়িত্বটা হচ্ছে ইলেকশন কমিশনের, এটা রাষ্ট্রপতির দায়িত্ব না। রাষ্ট্রপতির দায়িত্ব হলো আপনাকে ডাকলেন, সবাইকে ডাকলেন, ডেকে জাতীয় ঐক্য তৈরি করার জন্য চেষ্টা করলেন। সেই প্রশ্নটি করতে চেয়েছি আসলে, বাট এইগুলো হচ্ছে ম্যানুয়াল থিং।
এইগুলো হচ্ছে একটা স্বাভাবিক প্রক্রিয়া, একটু আলোচনা করা, মত বিনিময় করা, এগুলো স্বাভাবিক প্রক্রিয়া, এটা সবসময় হয়েছে। তবে এটা খুব সত্য কথা যে আমাদের সময়ে কোনো রাষ্ট্রপতিকে রেল লাইন দিয়ে দৌড়তে হয় নাই। বিএনপির সময় কিন্তু রাষ্ট্রপতি বি চৌধুরীকে রেল লাইন দিয়ে দৌড়তে হয়েছে, এটা মনে রাখবেন। তাদের সময়ের বিএনপির সময় রাষ্ট্রপতি আর আমাদের সময় রাষ্ট্রপতির মধ্যে এখানে পার্থক্য আছে গুণগতভাবে, যেভাবে দাবড়াতে দৌড়ান দিতে আপনার বি চৌধুরীকে রেল লাইন দিয়ে দৌড়তে হয়েছিল, এটা কিন্তু আমাদের জাতীয় রাজনীতির ইতিহাসে একটা কলঙ্কজনক অধ্যায় হয়ে আছে। এবং বাংলাদেশে বিএনপি তো গৌরবের পার্টির দাবি করে, তাদের জন্য এটা স্পট হয়ে আছে। এটা নাজমুল, আমাদের আশরাফ ভাইও জানেন, আপনিও জানেন, সবাই জানেন। কাজেই আমরা বলছি নির্বাচনে যে দেখলাম আজকে অনলাইনে দেখলাম যে কালকেই তফসিল ঘোষণা হচ্ছে। তফসিল ঘোষণা হলে তো নিশ্চয়ই এখানে আপনার মনোনয়ন পত্র দাখিল হবে, তারপর নির্বাচন হবে, পার্লামেন্টে নির্বাচিত হবেন, কে হবেন এটা আমি বলবো কি, আমি তো অফিসিয়াল ম্যান। এখন আমাদের আশরাফ ভাই, নাজমুল আশরাফ ভাই তো ফ্রিল্যান্সার, তিনি অনেক মুক্ত কথা বলতে পারেন, আমি তো সব কথা জানি না। উনি সাংবাদিক মানুষ, উনি যদি তথ্য কিছু পেয়ে থাকেন পাইতেও পারেন, কিন্তু আমার কাছে এমন কোনো তথ্য নেই কে হচ্ছে বা কে হবে, এটা আমি জানি না। আর বিনয়ের সাথে আমি আপনাকে বলছি, আমাকে এই ক্ষেত্রে মাফ করবেন, আমি জানি না কি। যে আমি একটু এবার জনাব হাবিবের কাছে আসতে চাই। উনি বলছিলেন যে বিএনপির সময় আসলে রাষ্ট্রপতিকে উনি রেল লাইনের কথা বলছিলেন, প্রসঙ্গটি বলছিলেন, আপনি আসলে এই বিষয়ে যদি কিছু বলেন। আপনাকে ধন্যবাদ। এনটিভির সম্মানিত দর্শক শ্রোতাদের আমার সশ্রদ্ধ সালাম, বিজ্ঞপ্তি আর শুভেচ্ছা। উনি তথ্যটা ভুল দিয়েছেন। রাষ্ট্রপতি রেল লাইন দিয়ে দৌড়ায় নেয়, তখন রাষ্ট্রপতি ছিলেন না, এটা তো 100% ভুল তথ্য। এখন আপনার প্রশ্ন আছে, রাষ্ট্রপতি ছিলেন উনি, বিএনপির উনি মহাসচিব ছিলেন, বিএনপির সময় শিক্ষামন্ত্রী ছিলেন, উনি উপনেতা ছিলেন। এত কিছু থাকার পরে উনি রাষ্ট্রপতি থেকে উনি রিজাইন করার পর আবার ওই সময়ই আর একটা দল করে মাঠে গিয়ে রাজনীতি করতে হবে, এতই বা আকাঙ্ক্ষা কেন? এবং উনি যে কাজটা করেছেন, বিএনপি থেকে উনি নির্বাচিত হয়েছেন, প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, এই যে 2018 সালের নির্বাচনের পূর্বে একেবারে মানে কষ্টই লাগছে তার জন্য। একটা বড় ডাক্তার, উনি সম্মানীয় ব্যক্তি, উনি প্রধানমন্ত্রীর কাছে গিয়ে বললেন, আপনাকে প্রধানমন্ত্রী দেখতে চাই আর আমার ছেলেকে আমি সংসদে দেখতে চাই। এই যে যে কথাগুলো, এগুলি তো জাতি ভালোভাবে নেয় না। এই জন্য ওইটা এখানে টেনে নিয়ে আসার আমার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। তারপরে যদি বলি, কাদের সিদ্দিকী সাহেব উনি উনি পদত্যাগ করেছিলেন কালিহাতি থেকে, সখীপুর থেকে। তারপর যখন নির্বাচনে গেলেন, ওনাকে কীভাবে দাবড়ালো ছাত্রলীগের ছেলেরা, মনে আছে সেই কথা? সেই কথা তো বলবেন না। বি চৌধুরী বিএনপির জন্য যতক্ষণ অবদান, দল গঠন করার ক্ষেত্রে ক্ষমতাসীন দল ছিল, জিয়া রহমান তাকে নিয়ে এসেছিলেন। কিন্তু কাদের সিদ্দিকী তো রাজনৈতিকভাবে যদি অবদানের কথা বলা হয়, তো বি চৌধুরী সাহেবের চেয়ে কাদের সিদ্দিকীর অনেক বেশি, বিশেষ করে আওয়ামী লীগের রাজনীতিতে 75 পরবর্তী। তো তাকে দাবড়ানো সে একবারও মনে হলো না যে এই লোকটা সংসদে ছিল, এই লোকটা 75 পরবর্তী প্রতিরোধ যুদ্ধে গিয়েছিল, হাজার হাজার ইয়েদের নিয়ে, ছাত্রলীগ, যুবলীগ, বিভিন্ন আওয়ামী লীগের লোকজনকে নিয়ে তাকে দাবড়াচ্ছে, তার সিটটা সে পেলে সমস্যাটা গিয়ে, এটা কথা ওনারা বলবেন না। আমার কথা যে এই রাষ্ট্রপতি কে নির্বাচিত হবে এখন, এটা আমাদের আলোচনার বিষয়ই আনতে চায় না। তার কারণ বর্তমানে যেভাবে দেশ চলছে আর রাষ্ট্রপতিদের ক্ষমতা তারা বর্ণনা করেছে, আমি আবার নতুন করে বর্ণনা করতে চাই না। এখানে রাষ্ট্রপতি কে হলেন, আওয়ামী লীগ কাকে বানাবে না বানাবে এটা তাদের ব্যাপার। এখানে কাকে বানাবে না বানাবে সেটা প্রধানমন্ত্রী জানেন, এটা কেউই জানেন না। উনিও জানেন, ভালো কথা বলছেন, উনি জানেন না। আসলে আমরা রাষ্ট্রপতির বিষয়টি নিয়ে ওই রাষ্ট্রপতির ব্যাপারে আমি এক মিনিট যোগ করবো শুধু। সেটি হচ্ছে আহমেদ ভাই যেটা বলছিলেন যে সাবেক রাষ্ট্রপতি বি চৌধুরীকে রেড লাইন দিয়ে দৌড়াতে হয়েছে, এর চেয়ে বড় অপমান ছিল তাকে যেভাবে বঙ্গভবন ছাড়তে হয়েছে, যেভাবে তাকে রাষ্ট্রপতির দায়িত্ব থেকে পদত্যাগ করতে হয়েছে খুবই অসম্মানজনকভাবে, সেটি একটি ব্যাপার ছিল। এবং কেন? কারণ তিনি দলীয় অবস্থানের ঊর্ধ্বে উঠতে চেয়েছিলেন,
সেটা বিএনপি সম্মান করে নাই বা তাদের সাথে বিশ্বাসঘাতকতা মনে হয়েছে। এখন আওয়ামী লীগের ক্ষেত্রে এরকম হলে আমরা হয়তো একই কথা বলবো, কিন্তু আওয়ামী লীগও কিন্তু শাহাবুদ্দিন সাহেবের মতো রাষ্ট্রপতিকে বানিয়েছিল, যার সাথে শেষের দিকে কিন্তু আওয়ামী লীগের একরকমের টানাপোড়েন সম্পর্ক ছিল, কিন্তু তার ব্যাপারে ওরকম কোনো ব্যবস্থা নেই। দৃশ্যমান। হ্যাঁ, এখন একজন রাষ্ট্রপতি তিনি যখন রাষ্ট্রপতি হয়ে যান দল ছেড়ে দিয়ে, তখন যে দল থেকে হোক না কেন উনি যদি একটু স্বাধীন সার্বভৌমভাবে চিন্তা করেন এবং সেটা কোনো কি বলবো কোনো অ্যাকশনের মাধ্যমে না, কোনো পদক্ষেপের মাধ্যমে, কথা বলার মাধ্যমে বা মাজার জিয়ারতের মাধ্যমে অথবা দলীয় কর্মসূচিতে না যাওয়ার মাধ্যমে সেগুলো থেকে বিরতটা হয়েছে। কিন্তু আমরা আহমেদ ভাই ঠিকই বলেছেন যে সংবিধান অনুযায়ী আমাদের রাষ্ট্রপতির ক্ষমতা নির্ধারিত এবং সীমিত, কিন্তু সেই সংবিধান তো পরিবর্তনের কথা আমরা সকালে বিকালে বলি, বহুবার করা হয়েছে। সংবিধান পরিবর্তন করে যদি রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রীর ক্ষমতা একটা ভারসাম্য তৈরি করা হতো, তাহলে এই যে গণতন্ত্রের নামে যে একচেটিয়াত্ব বা স্বৈরতান্ত্রিক আচরণ সেটা হতো না। আমেরিকার প্রেসিডেন্টের প্রচুর ক্ষমতা, কিন্তু ক্ষমতার ভারসাম্য কিন্তু কংগ্রেসের সাথে, ফলে ওখানেও সে একচেটিয়াভাবে সব কিছু করতে পারে না। আমাদের প্রধানমন্ত্রীর ক্ষমতার সাথে ভারসাম্য করার কোনো জায়গা নাই, না বিচার বিভাগের, না নির্বাহী বিভাগের, না রাষ্ট্রপতির। ফলে হয়েছে কি সব কিছু এককেন্দ্রিক ক্ষমতা হওয়ার কারণে আমাদের গণতান্ত্রিক চর্চা এবং জবাবদিহিতা ব্যাহত হয়। সেই জায়গায় একটা সাংবিধানিক পরিবর্তন দরকার। ধন্যবাদ। আমরা একটু অন্য প্রসঙ্গে আসি এবার। আসলে গতকাল আপনি জানেন যে গতকাল পরিকল্পনা কমিশন যেটা নিয়ে আলোচনা হচ্ছিল, বিরোধী দলের পক্ষ থেকে বিএনপিও এটা দাবি জানিয়ে আসছিল দীর্ঘদিন থেকে, যে ইভিএমের বিষয়টা আর কি 150 আসনের ইভিএমের নির্বাচনের একটা ঘোষণা ছিল নির্বাচন কমিশনের তরফ থেকে, তারা এরকম চিন্তা ভাবনা করছিল এবং সেইভাবে তারা একটা প্রকল্প প্রস্তাব করে সরকারকে দিয়েছিল। গতকাল আনুষ্ঠানিকভাবে পরিকল্পনা কমিশন সেটাকে স্থগিত ঘোষণা করেছে এবং বলেছে যে এটা আর হচ্ছে না, যার কারণে হয়তো নির্বাচনেও এটা অ্যাপ্লাই করা যাবে না। তবে আজকে এরকম দেখলাম যে কেউ এবং অনেকেই এটা আলোচনা এসেছে যে তারা একটা শঙ্কার কথা বলছেন যে তাহলে কি শেষ মুহূর্তে ইভিএম যখন হচ্ছে না, পুরনো ইভিএম দিয়ে আবার শেষ মুহূর্তে 40-50টা আসনে নির্বাচন করার কোনো চিন্তাভাবনা সরকারের আছে কিনা বা শেষ মুহূর্তে করবে কিনা, এ ধরনের একটা আলোচনা এসেছে। জনাব আহমেদ হোসেন, আপনি যদি এই বিষয়ে। আমি তো বলছি 40টা 50টা না 70টা ইভিএম করবে, এই কর্তৃত্ব এই ক্ষমতা তো ইলেকশন কমিশনের, এটা সরকারের তো না। নির্বাচন কমিশন অ্যাবসলিউটলি পাওয়ার তার, এটা সরকারের সিদ্ধান্তের আলোকে হয় না, তাদের চিন্তার আলোকে হবে না। কিন্তু ওবায়দুল কাদের আপনার পার্টির সেক্রেটারি গতকাল বলেছেন যে উনি বলেছেন যে আমরা সবগুলো আসনে ইভিএম নির্বাচন চাই না, আমরা চেয়েছিলাম। উনি বলেছেন যে আমরা চাই, তবে শেষ পর্যন্ত আপনি যেটি বললেন যে এটা ইলেকশন কমিশনের, কিন্তু অনেক তো চেয়েছেন পার্টির পক্ষ থেকে। আমরা চেয়েছি, আমাদের স্ট্যান্ড ছিল 300 আসনই, কিন্তু আজকে বাস্তব পরিস্থিতির কারণে আপনার বিশ্ব অর্থনীতিও খারাপ, সে আদৌকে চিন্তা করতে গিয়ে এই মুহূর্তে আমার কাছে যেটা প্রধানমন্ত্রী বলেছেন প্রয়োজনীয় বিষয়টা কোনটা, অপেক্ষাকৃত কম প্রয়োজনীয় যেটা, এই ক্ষেত্রে 8,000 কোটি টাকা খরচ করার কোনো অর্থ হয় না। সেই কারণে ইভিএম থেকে সরে আসা হয়েছে, স্থগিত করা হয়েছে। পরবর্তী সময়ে যদি কোনো দিন আমার আর্থিকভাবে সংকট থেকে উতরিয়ে অর্থনৈতিক সক্ষমতা অর্জন করতে পারি, তখন আমরা ইভিএম আবার কিনবো, সে ব্যাপার সন্দেহ নাই। কিন্তু এই মুহূর্তে সম্ভব হচ্ছে না, এবং যে কটা ইভিএম তারা করুক সেখানে আমাদের আপত্তি থাকবে না, সেটা ইলেকশন কমিশনের বিষয়, এটা পরিষ্কারভাবে বলে দিচ্ছি। কাজে এই ব্যাপারে আর কোনো দ্বিধা নাই, দ্বন্দ্ব নাই। এবং বিএনপি জাতীয় পার্টি তারাও চেয়েছিল ইভিএম মানি না, ইভিএমে কারচুপি হয়, ইভিএমে ছিদ্রপথ আছে, ওই ছিদ্রপথ দিকে ভোট হয়ে যায়, গণনার সময় তো 100 হইলে হয়ে যায় 1000, কত কথা গল্পের, কি গল্প বানিয়ে বললো, মনে হচ্ছে একজন ইভিএমের উপর এক্সপার্ট। ইভিএম তারাই তৈরি করেছে, ইভিএমের আবিষ্কার তারাই করেছে, ইভিএমের বৈজ্ঞানিক তত্ত্ব তাদের কাছেই আছে, কত কথাটা শুনলাম। অবশেষে যেভাবেই হোক তাদের দাবি তো পূরণ হলো। এখন তো ব্যালটিং হতে যাচ্ছে, এখন তো নির্বাচন না করতে পারবেন না যে এখন তো ইভিএম হচ্ছে না, মানে ব্যালটে গেলে নির্বাচন কারচুপি হবে, কথা বলতে পারবেন না। ব্যালট তাদের সেই চাহিদা মতো হচ্ছে, কাজে এখন আর এই কথা বলার সুযোগ নেই। কাজে আমরা আশা করবো তাহলে এটা নির্বাচনী পরিবেশ তৈরিতে কি এই সিদ্ধান্ত, একটা ভালো পরিবেশ তৈরিতে কি এই সিদ্ধান্তটা অনেক বেশি ভালো ভূমিকা রাখতে যাচ্ছে? না, আমি তো বলছি যে জাতীয় পার্টির ফুল দায়িত্ব ছিল, তারা তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট চায় না, তারা আবার ইভিএমও চায়নি। তো যেভাবেই হোক ঘুরিয়ে ফিরিয়ে তো তাদের দাবি পূরণ হয়ে গেল, বিএনপির ওটা পূরণ হয়ে গেল।
এখন তাদের এই ব্যাপারে আপত্তি নাই, কি ওয়েলকাম জানা উচিত। ইলেকশন কমিশন আপনারা যারা করেছেন, ওয়েলকাম ইউ, গভর্নমেন্টকে বলা উচিত ওয়েলকাম ইউ, থ্যাঙ্কস দেওয়া উচিত, থ্যাঙ্কস। সুতরাং আমরা তাহলে রাষ্ট্রের অর্থকে আমরা কি অপচয় করতে চাই না, রাষ্ট্রের অর্থটা জনকল্যাণে কাজে লাগাতে চাই। রাষ্ট্রটা তো বিনির্মাণ করতে হবে। ইন্টারন্যাশনালি ইকোনমি খারাপ অবস্থা। কেউ বলতে এই যে ভাই যে বললেন আমেরিকার রেফারেন্স দিয়ে, আমেরিকার রেফারেন্স দেওয়া যায়, মানে আমেরিকার মতো রাষ্ট্র তো আমরা এখন হয়ে উঠিনি, এটা তো মানতে হবে। আমরা তো এটাও মানতে হবে যে আমেরিকায় কোনোদিন জিয়াউর রহমানের জন্ম হয় নাই, কোনো আর্মি কু করে নাই, এবং সেই দেশে কোনো নেতাকে সপরিবার হত্যাও করা হয় নাই, এটা তো আমেরিকাতে হয় নাই। যে আমেরিকাতে যেটা পারে এইটা আমরা পারছি না, কারণ ওই ধরনের রাষ্ট্র আমরা গড়ে তুলতে পারি না। যেভাবে এগিয়ে যাচ্ছি, অদূর ভবিষ্যতে যদি একদিন সেভাবে আমার দেশের ইকোনমি ফোর্থ ইকোনমি হয়, সেকেন্ড ইকোনমি হয়, সেদিন আমরা ভেবে দেখব যে আমার রাষ্ট্র কাঠামো কোথায় রাখা যাবে। কাজেই আমরা অনেক কিছু আশা করি, অনেক কিছু স্বপ্নও দেখি, সব স্বপ্ন পূরণ হয় না, কিছু বাকি তো থাকেই। কাজে এখন বলছি যে আমরা নির্বাচনটাকে 2024 সালের প্রথমার্ধেই নির্বাচন হতে যাচ্ছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নয়, এই ব্যাপারে আর সন্দেহ নয়। এই ব্যাপারে ইভিএমের ক্ষেত্রে যা হয়েছে এটা কিন্তু স্থগিত হবে না, এটা লিখে রাখেন, এটা আপনি গ্যারান্টি দিয়ে বলছি নির্বাচন হবে। সেই নির্বাচনে আপনার ইনক্লুসিভ নির্বাচন হবে এবং 39 পার্টি যারা রেজিস্টার্ড পার্টি তাদের মধ্যে থেকে ম্যাক্সিমাম পার্টি ইলেকশনে আসবে, অংশগ্রহণ করবে বলে আমরা মনে করি এবং বিশ্বাসও করি। সেই ক্ষেত্রে বিএনপি কী করবে, তাদের তো গলার আওয়াজ এক এক সময় এক এক রকম হয়ে যায়, তাদের তো আওয়াজ কখন যে কী হয়ে যায়, কালকে তাদের কি প্রোগ্রাম মানুষ জানে না, দেশের জনগণ জানে না, কালকে তো বিশাল প্রোগ্রাম উৎখাত করে ফেলবে দেশ গভর্নমেন্টকে, এই যে খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়ে যাচ্ছে, দেশ বিএনপি চালাবে, আবুল তাবুল প্রলাপ বকে। পাগল যখন হয় না মানুষ তখন প্রলাপ বকে, কিন্তু বিএনপি পাগল হয়ে গেছে, লাইক ম্যাড হলে প্রলাপ বকে, বিএনপি এখন প্রলাপ বকে। বিএনপি এখন হতাশার মধ্যে ডুবে আছে, ডুবন্ত তরি, হাইরে চেয়ে দেখছি বিএনপি ডুবে যাচ্ছে। বিএনপি গণতন্ত্রের কথা বলে, আব্রাহাম লিঙ্কন বেঁচে থাকলে কি বলতেন, তো আমি তো এই সংজ্ঞা দিয়ে আসি নাই, বিএনপি তুমি যে সংজ্ঞা দিচ্ছ, তুমি যে জামাতরে নিয়ে যে ডেমোক্রেসি বাস্তবায়ন করতে যাচ্ছ, আমার ডেমোক্রেসি তো সাম্প্রদায়িক রাজনীতির কোনো ছিল না, অনুমোদন ছিল না, সাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠারও কোনো কথা বলে আসি নাই। তোমরা আমার সংজ্ঞাটাকে তোমরা বিকৃত করতেছো কেন? তোমাদের এই সংজ্ঞার সাথে কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা, পূর্ণ রাষ্ট্রবিজ্ঞানের চিন্তা এই গণতন্ত্রের সাথে আমি একটু জনাব হাবিবুর রহমান হাবিবের কাছে আসতে চাই। উনি তো বলছিলেন যে আসলে আপনাদের যে ইভিএমের যে দাবি, এটি তো আপনাদের দাবি মেনে নেওয়া হলো এবং তারপরও আপনারা কর্মসূচি দিয়ে যাচ্ছেন, আগামীকালও একটা কর্মসূচি আছে এবং বিএনপি আসলে এখন উনি যেটা ওনার ভাষায় বললেন যে বিএনপি এখন প্রলাপ বকছে, আপনি এই বিষয়ে কি বলবেন? শোনেন, আমরা প্রথমেই বলে এসছি ইভিএম ব্যাপার না, আমরা তো রাতের বেলায় ভোট চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে যারা সরকার গঠন করেছে সেই সরকারের অধীনে আমরা নির্বাচন করব না। ইভিএম দেয় না, যাই দেন না কেন, আমরা ইভিএম আমাদের মুখ্য বিষয় না। আমরা বলেছি নির্বাচন কোন পদ্ধতিতে হবে, সরকার তখন কে থাকবে সেটা এখন থাকবে। এখন এতদিন পর বলছেন ইভিএম অপ্রয়োজনীয়। এই যে 4,000 কোটি টাকা যে চুরি করলেন, ভারতে ভিভিপ্যাট থাকা সত্ত্বেও মাত্র 16 থেকে 17,000 টাকা দাম একটি ইভিএমের, আর এখানে কিন্তু 2,25,000 টাকা দিয়ে এই চুরির টাকা বের হবে না, দিতে হবে না, জনগণকে বুঝিয়ে দিতে হবে না। এখন আপনি বলছেন যে আমাদের অভিনয়, কেন অভিনয় জানাবো? পারে নাই, সরকার সক্ষমতা নেই, সরকার টাকা নেই, যে কারণে তারা এখান থেকে যেমন বিদ্যুৎ উৎপাদন করতে না পারে লোডশেডিং ঘোষণা দিয়ে করলো। যেমন এখন শীতের দিনেও বিদ্যুৎ জ্বালিয়ে নাকি শীত লাগে, ওই জন্য চলে যায় মাঝে মধ্যে। এই যে সমস্ত অবান্তর কথাবার্তা, এই কথাটা উনি কী বলেন, 25শে জানুয়ারির কথা মানুষ জানে না, মানুষ জানে, ঠিকই জানে। 25শে জানুয়ারি আওয়ামী লীগের নীতি আদর্শের বিরুদ্ধে সারা জীবন আওয়ামী লীগ গণতন্ত্রের পক্ষে কথা বলে এসেছে, কিন্তু 25শে জানুয়ারি সেদিন একদূরে শাসন ব্যবস্থা প্রবর্তন করা হয়েছিল। তারই প্রতিবাদে আগামীকাল বিএনপি কর্মসূচি এবং 10 দফা বা এই যে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, এই সমস্ত সব কিছু মিলিয়ে কর্মসূচি। জানবে না কেন? জনগণ ঠিকই জানেন, না জানেন ভান করেন। হ্যাঁ, আরেকটা কথা যেটা বললেন
ওইদিকে যেতে যাচ্ছি না, তারপরে বলি যে বিশ্বধৃত রেললাইন দিয়ে দৌড়ায় বেঁচেছিলেন। যদি আওয়ামী লীগের প্রেসিডেন্ট এরকম কোনো কাণ্ড করতো, জীবন্ত কবর দিত, তো বঙ্গভবন থেকে বেরোতে পারতো না। বিশ্বজিৎ বঙ্গবন্ধু বের হয়ে গিয়ে একটা রাজনৈতিক দল করে একটা মিছিল করতে সাহস করে এসেছিল। যাক না, আওয়ামী লীগের প্রেসিডেন্ট যাকতো, বঙ্গবন্ধু বের হতে পারে কেন দেখেন তো, আমি 32 নম্বরে যাবো না, বা আমি 15 আগস্টের কথা আমি স্মরণ করবো না, যাক ওখানে জীবন্ত কবর দিয়ে দেবে। এই হলো বিএনপির সাথে আর আওয়ামী লীগের ডিফারেন্স। এবার আপনি আসেন, আজকে যে কথা উনি বলেন বিএনপি পাগল হয় নাই। পাগলের দেখেছেন কি সামনের দিকে আসতেছে। পাগল কত প্রকার কাকে বলে, আমার পাবনাতে আছে, মেন্টাল রেখে দিচ্ছি, সিট রেখে দেবো আপনাদের জন্য। এই যে লুট করে দেশটাকে শেষ করলেন, এখন আপনি এলসি দিতে পারেন না, ডলার নাই, ডলার নাই, কোথায় গেল ডলার? কোথায়? সব আওয়ামী লীগ নেতাদের বাড়িতে বাড়িতে, গোডাউনে গোডাউনে, স্টোর রুমে ডলার আছে। এখনও সাবধান, ওসব ডলারগুলি আত্মসমর্পণ করেন। অস্ত্র জমা দেওয়ার জন্য যেন বলা হয়, অস্ত্র জমা দিলে মামলা হবে না, এখন ডলার জমা দিক, দেশটা চলুক। এই যে গোয়াত্তমি করতে যাচ্ছেন, নির্বাচন কমিশন খবর আছে, ক্ষমতা আছে, কোনো ক্ষমতা নেই। করে বাপের ব্যাটার মতো বললো নির্বাচন হবে, ইভিএমে নির্বাচন হবে। এবার নির্বাচন ইভিএম করতে যায় না, একটা ইভিএম মেশিন ফিরবে না কোথাও থেকে, মানুষ এটাকে লাথি দিয়ে ইভিএম ভেঙে ফেলবে, দিয়ে আপনার ব্যালটে ভোট করবে। আর রাত্রিবেলা ভোট। এবার আসেন, স্বাধীনতা, আমাদের দেশ স্বাধীন হয়েছে ইভিএমে ভোট দিয়ে না, ব্যালটে ভোট দিয়ে দেশ স্বাধীন হয়েছে। এখন সারা পৃথিবী থেকে ইভিএম নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে, যারা আবিষ্কার করেছে তারাই ওটাকে পছন্দ করে না, যেখানে কোনো কোনো প্রমাণ নাই, ভোটটা দেওয়ার কাকে ভোট দেওয়ার আমাদের কোনো হিসাবই নাই। ভারতে ভিভিপ্যাট থাকার পরেও সেখানে সন্দেহ করতেছে আজকে ভারতে এই ইভিএম কারচুপি হয়। তো আজকে আওয়ামী লীগ যেটা যে জায়গায় চলে গেছে, ফিরার কোনো রাস্তা নাই। আপনার গাছের মাথায় উঠছেন, মই নাই, এখন লাভ দিয়ে পড়ে মরতে হবে, না তো জনগণকে, হে জনগণ আমাকে বাঁচাও। এখন বিএনপিকে বলতে হবে, জনগণকে বলতে হবে, সাধারণকে বলতে হবে, ভাই আমরা অপকর্ম করে দেশটা শেষ করে ফেলেছি, অর্থাৎ আমাদের এখন বাঁচার একটা সুযোগ করে দেন। এই মুহূর্তে গোয়ার তুমি বাদ দিয়ে আগামী নির্বাচন একটা নিরপেক্ষ সরকার অধীনে হবে, এই ঘোষণা দিয়ে জাতীয় ঐক্যের বিকল্প কিছু নেই। আমার এবার জনাব নাজমুল আশরাফের কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাই যে এই নতুন নির্বাচন কমিশন বেশ কয়েকটা ছোট নির্বাচন করেছে, তো সেইখানে সর্বশেষ তো যেহেতু ইভিএমের প্রসঙ্গটি আসলে এবং সেটা স্থগিত হয়ে গেল, তাহলে এই যে নতুন নির্বাচন কমিশন যারা একটা জাতীয় নির্বাচন করবে, তাদের তো অবশ্যই একটা গুরু দায়িত্ব, এবং সেই ক্ষেত্রে তারা যে সিদ্ধান্তটি নিয়েছিল এবং আগেই ঘোষণা করেছিল 150 আসনে তারা ইভিএমে নির্বাচন করবে, তাহলে এই ঘটনার মধ্য দিয়ে কি নির্বাচন কমিশন একটু সমালোচনার মুখে পড়লো না, এবং ক্রেডিবিলিটির ক্ষেত্রে কি একটু প্রশ্নবিদ্ধ হলো না? সাংবিধানিকভাবে নির্বাচন কমিশন স্বাধীন। আহমেদ ভাই যেটা বলছেন, নির্বাচন কমিশন স্বাধীন, তার কর্তৃত্ব আছে, ক্ষমতা আছে, সে তার মতো করে সিদ্ধান্ত নেবে। হ্যাঁ, নির্বাচন সংক্রান্ত সকল সিদ্ধান্ত নির্বাচন কমিশন নেবে, এটা হচ্ছে বইয়ের কথা, কাগজের কথা, আইনের কথা। বাস্তবে কি তা হয়? না। আমরা অনেক নতজানু নির্বাচন কমিশনার দেখেছি, প্রধান নির্বাচন কমিশনার থেকে শুরু করে পুরো কমিশন, এমন যেগুলো হাস্যকর, বিগত আমলে আমরা দেখেছি এরকম। বর্তমান নির্বাচন কমিশন সম্পর্কে অনেক প্রত্যাশা ছিল, অনেক রকমের আলোচনা আমরা শুনেছি, এবং জনাব হাবিবুল আওয়াল তিনি যেভাবে নির্বাচিত হয়েছেন নতুন একটা আইনের মাধ্যমে, যে আইনের দাবি বহুদিন ধরে ছিল সবারই, সে আইন করে আওয়ামী লীগ তাকে নির্বাচন করলো। উনি যে কটা নির্বাচন করেছেন এখন পর্যন্ত, উপনির্বাচন বা স্থানীয় নির্বাচন, তার মাধ্যমে তাকে আমি বিচার করতে চাই না, তার মাধ্যমে তার সাফল্য ব্যর্থতা বলার সময় আসে নাই। জাতীয় নির্বাচনেই তার আসল পরীক্ষাটা হবে। কিন্তু এই যে ইভিএম হচ্ছে ধরেন নির্বাচনের ক্ষেত্রে আমাদের একটা বিতর্কিত বিষয়। আওয়ামী লীগ ইভিএম চায়, জাতীয় পার্টি চায় না, বিএনপি চায় না, বা আরও অনেক দল চায় না, আবার কিছু দল চায়, বেশিরভাগই চায় না। এখন চাওয়া না চাওয়া সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে আপনি সিদ্ধান্ত নেবেন, নাকি কোনটা বেশি কার্যকর, কোনটা বেশি ফলদায়ক, কোনটা সবচেয়ে ভালো হবে তার ভিত্তিতে নেবেন? ভোটাভুটির মাধ্যমে কিন্তু ভালো মন্দ নির্ধারণ হয় না, ভোটাভুটির মাধ্যমে সমর্থনের যাচাই হতে পারে। যে কারণে গণতন্ত্রের সবচেয়ে খারাপ দিক হচ্ছে এটা, যে 10 জন মিলে যদি একটা চোরকেও ভোট দেয়, সে তাহলে পাশ করবে, আপনার প্রতিনিধি হবে। তো সেই জায়গায় এখন ইভিএম নিয়ে যেই সমালোচনাগুলো আমরা বহুদিন ধরে শুনে আসছি, এখন ব্যালটের নির্বাচনে কি এই ধরনের কারচুপি, অন্যায়, অনিয়ম হয় নাই? বাংলাদেশের সবচেয়ে জঘন্য নির্বাচনগুলো
কথা যদি বলি সেগুলো ব্যালটের মাধ্যমে হয়েছে, আবার সেরা নির্বাচনগুলো ব্যালটের মাধ্যমে হয়েছে। এখন ইভিএম আমরা যে মেশিন ব্যবহার করছি, ইন্ডিয়া যেটা ব্যবহার করছে, অন্যান্য কোনো দেশ ব্যবহার করছে বা যারা ব্যবহার করে এখন আর করছে না, অনেক রকমের মেশিন আছে। আমাদেরটা যে ইলেকট্রনিক মেশিন, আমেরিকা নির্বাচনও কিন্তু ওই যে আপনার এরকম ব্যালট বাক্সের ভিতরে ঢোকায় তা না, ওদেরও একটা বিশাল আকারের একটা মেশিন আছে, সেটা অন্যরকম, বাট ইলেকট্রনিক বা অনলাইনের সাথে সংযুক্ত না। যাই হোক, আমি বলছি যে আপনি যন্ত্রের উপর নির্ভর করতে গেলে যান্ত্রিক ত্রুটি থাকতেই পারে, সেটা আপনি সারাতে পারেন। এখন যন্ত্রের মাধ্যমে ভোট দিতে গিয়ে আপনি বেশি কারচুপি অনিয়ম করতে পারবেন নাকি বাক্স ব্যালট এগুলোর মাধ্যমে করতে পারবেন, সেটা আলাদা বিতর্ক। কিন্তু ইভিএমের পক্ষ বিপক্ষ নিয়ে রাজনীতিতে বিভক্তি আছে। এই নির্বাচন কমিশন কি বলল, তারা 300 আসনেই করতে চায়, 70 থেকে 80টা আসনে করার মতো মেশিন তাদের আছে, বাকিগুলো কিনতে হবে। সরকার যখন দেখলো যে তার টাকার ঘাটতি, এবং প্রধানমন্ত্রী যথার্থই বলেছেন যে এই মুহূর্তের অগ্রাধিকার কি, এখন যে বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, সংকট, নানান রকমের ব্যাপার আসছে, সেগুলো তো বাংলাদেশের উপর প্রভাব ফেলছে। ফলে এই মুহূর্তে দেশের মানুষের অগ্রাধিকার যদি ধরি, সেটা হবে খাদ্য, সেটা হবে স্বাস্থ্য, সেটা হবে চিকিৎসা, সেটা হবে আরও যেসব নিত্য প্রয়োজনীয় দ্রব্য, সেগুলোর ব্যাপারে। তো সেই জায়গায় ইভিএমের পেছনে এত টাকা খরচ না করাটা খুব ভালো সিদ্ধান্ত। এখন এই যে অর্থনৈতিক সংকট বা বৈশ্বিক সংকট, যে কারণেই বলি না কেন, এই সংকটের কারণে এখন মেশিন সরকার কিনতে চাচ্ছে না, স্থগিত রেখেছে। এটাকে আহমেদ ভাই ক্রেডিট নিচ্ছেন, তো দাবি তো পূরণ হয়ে গেল। এটা যদি বলি হ্যাঁ ঘুরে ফিরে তাই দাঁড়াচ্ছে, কিন্তু এখনও পরিষ্কার না আপনার কাছে যে 70-80টা আসনে ইলেকশন করার মেশিন আছে, সেগুলো আপনি কি করবেন। তার মানে এখন নতুন না কেনার কারণে আপনি কি 150 আসনের প্ল্যান থেকে সরে আসলেন, না 70-80 থেকে সরে আসলেন, নাকি পুরোপুরি সরে আসলেন, নাকি পুরোটাই আবার এই ব্যালট বাক্সের মাধ্যমে আগের মতো করে হবে, সেটা এখনো স্পষ্ট না। কিন্তু জি, আমি ধন্যবাদ। আমি এই প্রশ্নটা আমি জনাব হাবিবুর রহমান হাবিবের কাছে করতে চাই, যেটা আমি এর আগে আহমেদ ভাইয়ের কাছে করেছিলাম। যে উনি যেটা প্রসঙ্গটার অবতারণা করলেন, যে ইভিএমগুলো রয়ে গেছে, পুরনো ইভিএমগুলো রয়ে গেছে 50 থেকে 60টি বা 70টি বা 80টি, যেটি হোক না কেন, তো নির্বাচন এবং যেটা নিয়ে বিভিন্ন পর্যায় থেকে ইতিমধ্যে শঙ্কা প্রকাশ করার আগে যে যদি কথা যদি হয় না, যেগুলো আছে এগুলোতে ইভিএম করব, বাকিগুলো ব্যালটে করব, একই দেশে একই নির্বাচন আপনি দুই রকমের। আমি সেই প্রশ্নটাই ওনার কাছে করতে চাই যে আপনি কি মনে করেন? না, এটা তো খুব স্বাভাবিক, ওনার ইচ্ছা করে যা ইচ্ছা তাই করবে। আপনিও ভোটার, আমিও ভোটার, আপনি ইভিএমে ভোট দেবেন, ধরেন ভালোই এটা মেশিনটা, আমি দিতে পারলাম না, এই বঞ্চিত অধিকার তো নির্বাচন কমিশনের নাই। অতএব ভোট হতে হবে ব্যালটে। হ্যাঁ, উনি বলছেন হ্যাঁ ব্যালট রাত্রিবেলা ভোট হয়েছে, 2018 সালে রাত্রিবেলা ভোট চুরি করছে। ইভিএমে আমরা ভয় পেয়েছি, আমরা তো সরকার পদ্ধতির নির্বাচনকালীন সময় সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। আর তার বাইরে আলোচনা করতে গেলে সেটা দেখায় দৃশ্যমান। এই যে ধরেন যে অন্যায়টা করছে, আপনার বিএনপির একজন প্রার্থী 157 ভোট, 200 ভোট, 300 ভোট, এর আগের বার যে ভোট পেয়েছিল 1,10,000, 20,000, এটা একটা চিহ্ন রেখেছে না বিএনপির কলঙ্ক। এই কলঙ্ক মুছতে পারবে একদিন এই পৃথিবীর মানুষ এসে আওয়ামী লীগের ভোট চোরের এই কাহিনীকে উদ্ধার করবে তারা। এটা সম্ভব কীভাবে? 2008 সালে বিএনপি হেরে গেছে, ভোট পেয়েছে 1,30,000। 2001 সালে বিএনপি জিতে গেছে, ভোট পেয়েছে 1,20,000। 2018 সালে ভোট পেলে 500, হয়ে গেল। এই যে অপকর্মটা করছে, এরপরে যে কীভাবে কথা বলে আমি বুঝে পাই না। এখন আমার পরিষ্কার বক্তব্য বলেছি, এবার একটি আসনেও ইভিএমে ভোট করতে পারবে না, কারণ জনগণ এটা মানবেই না। আর এই নির্বাচন কমিশন থাকবে তার কোনো নিশ্চয়তা আছে, যাদের কথার কোনো ঠিক নেই, এই বেলা একবার একটা বলে, ওই বেলা একটা বলে, এত জিদ ধরার কী দরকার ছিল? আসলে আসুক, না আসবে না আসলে, বিরোধী দল বিরোধী আসলে ভালো, না আসলে ভালো, এসব কী কথাবার্তা? এরকম কথাবার্তা হলো, নির্বাচন কথাবার্তা হলো। এই দেশের মানুষের ট্যাক্সের পয়সা, ওনার বেতন ভাতা সব হয়, ওনারা ইচ্ছা করে এখন পারুক, এত বলে ক্ষমতাবান, তো বলুক সরকারকে, নাও আমি নির্বাচন কমিশন, আমি বলেছি আমার 9,000 কোটি টাকা লাগবে, আমি ইভিএম কিনবো, আমি ভোট করবো, ইভিএম ভোট করবো, বলুক তো এই কেমন পারে? কথা বলা খুব সহজ। আওয়ামী লীগ আজকে যে জায়গায় নিয়ে যাচ্ছে, আমার তো মানে রাতের বেলা ঘুম হয় না। আমার আহমেদ ভাইরা যে কী বিপদে পড়বে, আরে মানুষ যে কী করবে তাদেরকে, এই যে দেশটাকে ধ্বংস করে ফেললো, একটা লুট করে শেষ করে, কোন জায়গায় একটা সেক্টর আপনি দেখেন, একটা সেক্টর দেখেন। কিন্তু ওনাদের দলের সেক্রেটারি তো বলেছে যে বিএনপি তো বলছে, গণ আন্দোলনের কথা বলছে যে দানবীয় সরকারের পতন হবে, কিন্তু বিএনপি তো গণ আন্দোলন তো দূরের কথা, ঢেউই তুলতে পারেনি। ঢেউ তুলনা গেলে সাইক্লোন হয়, বর্ষার দিনেও হয়, শীতের কালীনও হয়।
দেশটাকে যে জায়গায় আওয়ামী লীগ নিয়ে গেছে, আমরা তো গ্রামের ছেলে, ওই যে চতুর মাসের দিকে বাঁশের পাতা পড়ে মাঠ মানে ভরে থাকে, একটা কোনো বিড়ি খেতে গিয়ে যদি কেউ একটা ম্যাচের ফেলে দেয় সারা পুড়ে যায়। তা আওয়ামী লীগ ওই রকম মানে এমন অবস্থা দেশের মানুষকে করে রেখেছে, যে কেউ একটা ঘটনার মধ্যে দিয়ে এমন অবস্থা যাবে পালায় পাবে না। ওই কথা বলছে বিএনপি পদত্যাগ করছে, নেত্রী পদ আর নিজের পদত্যাগ করতে হবে। তো প্রত্যেক দিন অ্যাক্সিডেন্ট হচ্ছে, উনি একটা সেমিনার করেছেন, অতএব এই সমস্ত কথা না বলে আবল তাবল না বলে বিএনপিকে হেদায়ত না করে নিজেরা হেদায়ত হোক এবং দেশের মানুষের কাছে ক্ষমা চেয়ে ঐক্যবদ্ধভাবে দেশটা পরিচালনা করার জন্য চেষ্টা করুন। জি জনাব আহমেদ হোসেন উনি বলছিলেন যে আসলে আওয়ামী লীগ এটা বিস্ফোরকের মতো, উনি একটা উদাহরণ দিয়ে বলছিলেন, হ্যাঁ, যে শুকনো পাতার উদাহরণ দিয়ে বলছিলেন, শুকনো পাতার মতো ধরে গেছি আমরা। উনি বলতে চাচ্ছেন যে শুকনো পাতার মতো অবস্থা মরমর হয়ে শুকনো পাতা না, শুকনো পাতা তো ঝরবেই, আর তাজা পাতা তো ঝরে না। আওয়ামী লীগ হচ্ছে তাজা পাতা, এটা ঝরে না, এবং তাজা পাতাকে ঝরানো যায় না। উনি তো অনেক কথা বলছেন, গলাবাজি করতে করতে এমনভাবে কথা বলেছেন এই পর্যন্তই শেষ, আর কোনো পদক্ষেপ নিতে পারবেন না। তিনি যে বলছেন চুরের কথা বলছেন, চুরি করেছি আমরা, এইগুলো সব মুখস্থ কথা। একটা লিফলেট প্রিন্ট করে টকশো যারা আসে সবাইকে বলছে তোমরা এগুলো মুখস্থ করো, সেই মুখস্থ কথাগুলো সব এটি মুখস্থ কথা বলছে। দেখবেন আপনি প্রতিটা টকশোতে একই কথা বলবে, এবং তারা বলছে এখন রাতে ভোট হয়ে গেছে, রাতের গল্প বানিয়েছে। রাতের বেলায় যে জিয়া রহমান বঙ্গবন্ধুকে হত্যা করে ক্ষমতা আসলো, রাষ্ট্র দখল করলো, এটা বলে না, এটা বলে না। ৭৭ সালে যখন সেনাপ্রধান থেকে প্রধান সামরিক শাসক হিসাবে নির্বাচন করলো, একেবারে সব ভোট হয়ে গেল, আমরা ভোটই পেলাম না। হেনা ভোট হলো, হেনা ভোট, এই ইয়াং ম্যান, হেনা ভোট, রেফারেন্ডাম 99 না 100 অ্যাবাভ 100 ভোট হয়ে গেছে জিয়া রহমানের পক্ষে। কাজে এই দেশের রাজনীতিকে কলুষিত করেছে জিয়া রহমান। মানি ইজ নো প্রবলেম, কি স্মার্ট কথা, মানি ইজ ওয়াজ এ প্রবলেম। গরিব দেশ ছিল, কাল কেটে বিপ্লব ঘটিয়েছে, কাল কেটে কুমির এনেছে। কাজে বিএনপি এখন একটা গলিত লাশের মতো দুর্গন্ধযুক্ত, বুঝছেন? কাজে এই দুর্গন্ধযুক্ত পার্টির পাশে বসে কথা বলাও দুর্গন্ধ লাগে, বুঝছেন? কাজে বিএনপি বিষাক্ত সাপ, এই বিষাক্ত সাপের চুবলে মানুষ মারা যায়। কাজে বিএনপি এখন হাউতাস করছে, কোথায় যাবে, কি করবে, কিছু বুঝে উঠতে পারছে না। এক নম্বর প্রবলেম হলো তাদের নেতৃত্ব নাই। প্রধান নেতা যে আপনার বেগম জিয়া তো কারাগারে আছেন, এখন মুক্তভাবে আছেন, বাট কারাগারেই আছেন, তার শাস্তি হয়ে গেছে, তিনি নির্বাচন করতে পারবেন। আর তারেক জিয়া তো আরেকটা পলাতক আসামি, সেও কনভিক্টেড। এখন যারা আছেন তারা না পারছেন পার্টিকে এগিয়ে নিতে, না পারছেন পিছিয়ে যেতে। তারা এখন বলছেন নির্বাচনই করবেন না। তাহলে কি জিয়া রহমানের মতো একজন জিয়া রহমান আনতে চান? ওই জিয়া রহমান তো আসবে না। আবার কি 111 আনতে চান? না, আবার না, তাহলে কোনটা চান আপনি? আরে ভাই, আমি ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি, আপনি তো বেশি বুঝেন ভাই, আপনি তো ওই যে পাগলা গারোতে যাবেন, বুঝেন না? না পাবনার কাছে না, পাবনা তো আপনারই। শোনেন, পাগলামি করতে করতে পাগলামি করবেন না, পাগলামি ছেড়ে শুদ্ধ হয়ে যান। ভালো হতে সময় লাগে না, ভালো হতে পারবেন না, বুঝছেন? আপনি হলে মিথ্যা কথার বাক্স, বিএনপি হচ্ছে মিথ্যা কথার বাক্স। আজকে তো বাংলাদেশ পাকিস্তান হয় নাই, পাকিস্তানে বিদ্যুৎ নাই, অন্ধকারে পড়ে গেছে, আপনারা চান পাকিস্তান বানাতে। পাকিস্তান জমিন সাত বাদ জাতীয় সঙ্গীতে যেতে চান, আমাদের শেষ করতে হচ্ছে। এই ছিল আজকের এই সময়ের আয়োজন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।